শিক্ষক সংকট নিরসনের দাবিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন। ভিসির পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে শিক্ষক শিক্ষার্থীদের একাংশ। সুপেয় পানির জন্য হাহাকার, চাহিদা মতো সরবরাহ করতে পারছে না বরিশাল সিটি কর্পোরেশন। সমাধান নিয়ে আলোচনাতে আটকে কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলে নদী ও খাল দখলের মহোৎসব, বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের হাতে 10,000 দখলদারের তালিকা। প্রশাসনের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। এবং খানাখন্দ ভরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল, টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা সড়কে শুরুই হয়নি কাজ, তদন্তে এলজিইডি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনান। শুরুতেই তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচির খবর। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখর নদী পার। পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাজারো মানুষের অংশগ্রহণে 11টি স্থানে চলছে অভিনব প্রতিবাদ। এই মুহূর্তে লালমনিরহাটের কাউনিয়া ব্রিজ এলাকায় আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছে তার কাছে। জাগো বাহে তিস্তা বাঁচাও এই স্লোগানে মাঠে এখন আসতে শুরু করেছেন সেখানকার উত্তরে জনপদের মানুষ। তিস্তা নদীর যে পাড়ে যে সমাবেশটি হচ্ছে, জনতার সমাবেশ, সেই সমাবেশে মানুষ দেখছেন লোকে লোকারণ্য এই তিস্তার চরে। তিস্তার নদীর বুকে জেগে ওঠা যে চর জেগেছে, সেখানে কিন্তু মানুষের আজকে ঢল নেমেছে। এখানে প্রতিবাদ জানাচ্ছেন তিস্তা নদীর পানি যে প্রবাহ, সেটিকে যে বাধাগ্রস্ত করে বাঁধ নির্মাণ করেছে ভারত, তার এই আগ্রাসনের প্রতিবাদে আজকের এই জনতার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর 2টায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো সমাবেশ শুরু হতে পারেনি, কারণ এখানে অনেক চরের মাঝখানে প্রচণ্ড গরম বালুর মাঝে যে সমাবেশটি দাঁড় করানো হয়েছে বা সমাবেশটি হচ্ছে, সেখানে মানুষজন কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে, থানা ইউনিয়ন থেকে তারা বিভিন্ন পথে কিন্তু তারা আসছেন, পায়ে হেঁটে, কেউ নদী পথে, কেউ মোটর শোভাযাত্রা করে এই সমাবেশস্থলে তারা আসছেন। কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি এই অনুষ্ঠানে তিনি আসবেন, তার বক্তব্য রাখবেন, এখান থেকে তাদের প্রতিবাদ জানাবেন। এখানকার নেতাকর্মীরা যারা সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ যারা রয়েছেন, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, তারাও কিন্তু এখানে বক্তব্য রাখবেন। তারা জানাবেন যে ভারতের আগ্রাসন এবং ভারতের যে নদী শাসনের মাধ্যমে তিস্তা যে মরতে বসেছে, এই তিস্তার পানির দাবিতে, ন্যায্য পানি যে ন্যায্য হিস্সা, সেটা দাবিতে আজকের এই সমাবেশ আজকে হচ্ছে। শুধু লালমনিরহাট এলাকাতেই নয়, এটি কিন্তু লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা সহ 11টি স্থানে একযোগে এই কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে, যে যারা আসলে আজকে আন্তর্জাতিক মহলে এই বার্তা পৌঁছে দিতে চান যে ভারত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা যে বাঁধ নির্মাণ করেছেন তিস্তা ব্যারেজ, সেটিকে আসলে তাদের মতো করে তারা বাঁধ নির্মাণ করে তারা বাঁধের পানি আটকে রাখছেন, শুষ্ক মৌসুমে পানি থেকে বঞ্চিত করছে এই ভাটির মানুষ। বাংলাদেশের উত্তরবঙ্গের এই অংশটিতে পানি থেকে বঞ্চিত করা হচ্ছে, সেগুলি যেন সেই পানি যেন ছেড়ে দেওয়া হয়, পানির ন্যায্য হিস্সা যেন দেওয়া হয়। একই সঙ্গে এই তিস্তা নদীকে কেন্দ্র করে যে অববাহিকা যে তৈরি হচ্ছে বা যেই জনপদ গড়ে উঠেছে, সেখানে মহাপরিকল্পনা যেটি হাতে নেওয়া হচ্ছে, সেটা বাস্তবায়ন করা গেলে এই তিস্তার যে সমস্যা এবং যে মানুষের জীবনযাত্রার যেই ক্ষতি সাধন হচ্ছে, সেগুলো অনেকটাই কেটে যাবে এমনটা প্রত্যাশা করছেন, যার কারণে কিন্তু আজকের এই জনতার সমাবেশ। তো এই মুহূর্তে আমি লালমনিরহাট থেকে দেখতে পাচ্ছি যে সমাবেশটি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব এখানে আসবেন, তার বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। তিস্তা পাড়ে কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। এবার বিভাগীয় সময়ের খবর। আবারও ছাত্র আন্দোলন উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ। শিক্ষক সংকট নিরসনের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে মেডিকেল কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষক শিক্ষার্থীদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার অভিযোগে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক শিক্ষার্থীদের একাংশ।
স্লোগানে স্লোগানে মুখর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস। শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের এই বিক্ষোভ। ৩৩৪ পদের অর্ধেকেরও বেশি পদ শূন্য জানিয়ে শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। সোমবার সকালে ক্লাস বর্জন করে প্রথমে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট, পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। প্যাথোলজি, মাইক্রোবায়োলজিতে এগুলো তো আমাদের কোনো এখন প্রফেসর নেই, যার ফলে আমাদের MBBS এর মতো এত কঠিন, জটিল এবং খুবই সেন্সিটিভ একটা এডুকেশন খুবই বাধাগ্রস্ত হচ্ছে। ৩৩৪ শিক্ষকের মধ্যে ১৬১ পদায়নকৃত থাকলেও পদ শূন্য রয়েছে ১৭৩। মন্ত্রণালয় থেকে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যে বদলিটা তারা পুনর্বিবেচনা করবেন। আশা করি আমি যে সমস্যাটার সমাধান হয়ে যাবে। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকদের একাংশ। রোববার শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের ফ্যাসিস্ট বলে উপাচার্য গণমাধ্যমে মন্তব্য করেছেন। এমন অভিযোগ বিক্ষুব্ধ শিক্ষকদের। উনি আমাদের ফ্যাসিস্ট বলছে এবং সন্ত্রাসী বলছে, যারা আন্দোলন করে তারা ফ্যাসিস্ট। বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ও সংবিধি অনুযায়ী যেভাবে চলার কথা ঠিক সেভাবেই চলবে। এখানে উপাচার্য, উপ উপাচার্য ও ট্রেজারার মহোদয় তাদের যে দায়িত্ব তারা সেই সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবারকে সকলকে ফ্যাসিস্ট বলেছেন, এর চেয়ে লজ্জার ও ঘৃণার কিছু হতে পারে না। তবে উপাচার্যের দাবি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। এইখানে অস্থিতিশীলতা বজায় রাখার যে কালচারটা আগে ছিল এখনো একইভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যোগদানের ৩.৫ মাস পার হতে চললেও উপ উপাচার্য গোলাম রাব্বানীকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি অভিযোগে বেশ কিছুদিন ধরে উপাচার্য ও উপ উপাচার্যের পাল্টাপাল্টি অভিযোগ চলছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বরিশাল বিভাগ জুড়ে চলছে নদী ও খাল দখলের মহোৎসব। BIWTA এবং পানি উন্নয়ন বোর্ডের তালিকায় অন্তত 10,000 দখলদারের নাম। এজন্য প্রশাসনের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। পুনরায় সীমানা নির্ধারণ করতে ডিজিটাল সার্ভে কমিটি গঠনের কথা জানায় BIWTA। অপূর্ব অপূর রিপোর্টে বিস্তারিত। একসময় পায়রা নদী দিয়ে পণ্যবাহী নৌযান বরগুনার আমতলী বাজারে যাতায়াত করত, অথচ সময় পরিবর্তনের সঙ্গে খালটি বেদখল হয়ে গেছে। শুধু এ খালই নয়, বরগুনার ৩ শতাধিক খালে দখল আর দূষণের হিড়িক। এটা আসলে একদিনে হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবশালী মহল তারা রাজনৈতিক ছত্রছায়ায় এই দখল এবং বাণিজ্য দুটোই করছেন। প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে খাল দখল হচ্ছে। ঝালকাঠি শহরের দুপাশ দিয়ে বয়ে গেছে সুগন্ধা ও বাসন্ডা নদী। শহরের ভেতর রয়েছে 10টি খাল, অথচ জলাশয়গুলো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এলাকাবাসী ছাড়াও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরাও আবর্জনা ফেলছেন নদীতে। দূষণের কারণে বর্তমানে অস্তিত্ব সংকটে নদী খালগুলো। যত পলিথিন, ময়লা, আবর্জনা যা কিছু সব ওই খালের ভিতরে ফেলায়। অতি সত্বর যদি এই ধরনের ময়লা নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা না হয়, তাইলে আমার তো মনে হয় সমস্ত ঝালকাঠি শহরটাই একটি ভাগাড়ে পরিণত হবে। নদীখাল দখল ও দূষণে পিছিয়ে নেই বিভাগীয় শহর বরিশালও। নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী বিভিন্ন কৌশলে দখল করছেন স্থানীয় প্রভাবশালীরা। BIWTA এর তথ্য মতে 4,500 দখলদার রয়েছে এ নদীর তীরেই। পুনরায় সীমানা নির্ধারণ করতে ডিজিটাল সার্ভের কমিটি গঠনের কথা জানায় সংস্থাটি। গেজেট অনুযায়ী আমরা নদীর সীমানা ফোরশট জরিপ করে সীমানা পিলার করে নদীকে আইডেন্টিফাই করব। দেন আমরা এই তখন অ্যাপ্রোপ্রিয়েটলি উচ্ছেদের এই তালিকাটা আমরা তখন কার্যকর করতে পারবো। BIWTA ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরিশাল বিভাগে 102টি নদ নদী ছাড়াও 1000-এর বেশি খাল রয়েছে। তবে 6 জেলার সব শহরেই খালগুলো এখন মৃতপ্রায়। এ কারণে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালের নগর ভবন চত্বরে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হবেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী। সরাসরি যাচ্ছি সেখানে। ধান নদী খাল এই দিনে বরিশালকে বলা হলেও এখন নদী এবং খাল হুমকির মুখে পড়েছে। বিশেষ করে খালের অস্তিত্ব প্রায় বিলীনের পথে। বরিশাল শহরে একসময় 46টি খালের কাগজে কলমে নামে থাকলেও এখন হাতে গোনা নামে মাত্র 2-3টি আছে, তাও মৃতপ্রায়। সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলবো বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী। আপনার কাছে জানতে চাচ্ছি যে খালগুলো এখন অস্তিত্ব সংকটের মুখে রয়েছে, আপনারা কি করছেন, কি ব্যবস্থা নেবেন, আদৌ কি সম্ভব হবে খালগুলো পুনরুজ্জীবিত করা? জি, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আর কি 29টা খালের জন্য আমরা মিনিস্ট্রির কাছে চিঠি লিখেছি এবং এই
এই যদি প্রকল্পটা পাস হলে মোটামুটি একটা বড় ধরনের প্রকল্প 927 কোটি টাকা। এই প্রকল্প পাস হলে আমাদের প্রত্যেকটা খাল, আমাদের 29টা খালটা সংস্কার হবে, অর্থাৎ খালটা খনন হবে, খননের পরে বাঁধ হবে, বাঁধের পরে দুই পাশে ওয়াকিং ওয়ে থাকবে, তারপরে বসার জন্য বেঞ্চ থাকবে, ওপরে লাইটিংয়ের ব্যবস্থা, অর্থাৎ বরিশালের শহর যে প্রাচ্যের ভেনিস সেটা অনেকটা ছোঁয়া আমরা পাবো, আমরা আশা করতেছি। আমাদের প্রজেক্টটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমাদের একটু কারেকশনের জন্য আমাদের কাছে এসছে, আমরা খুব 2-1 দিনের ভিতরে আমরা প্রজেক্টটা পাঠিয়ে দেবো। এটা যদি বরাদ্দটা আসে তাহলে আমাদের বরিশালের যে অন্তত খালগুলো আমরা অবৈধ উচ্ছেদের জন্য আমরা প্রস্তাব রেখেছি, অর্থাৎ অবৈধ উচ্ছেদ হবে, খালের যে মূল খাল যেটা সেটা আমরা ফেরত পাবো, এটা আমরা আশা করছি। কিন্তু এই যে মিষ্টি কথা বা স্বপ্নের কথা, এগুলো আসলে বছরের পর বছর এই শহরবাসী শুনে আসছে, দিন যায় বছর যায়, কিন্তু আসলে স্বপ্নের জায়গায় রয়েছে না। এটা আমরা এখন আমাদের কাছে যেটা আছে, আমরা প্রজেক্ট অলরেডি পাস হওয়ার পর আমরা আশা করছি আমরা যে ওখানে আমরা মিনিস্ট্রি পাঠিয়েছি, তারপর তারা কিছু কারেকশনের জন্য আমাদের কারেকশন চলছে। আমার ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হলো, সে হয়তো কালকেই আমরা প্রজেক্টটা আবার ফেরত পাঠাতে পারবো, আবার দিয়ে ওখান থেকে যদি বরাদ্দটা পাস হয়ে যায় তাহলে আমাদের কাজটা শুরু করতে পারবো। প্রধান নির্বাহী কর্মকর্তা, আপনার কাছে আরও জানতেই চাচ্ছে, এই খালগুলো যেমনি দখল দূষণে মৃতপ্রায়, এর পাশাপাশি বরিশাল শহরটা হচ্ছে কীর্তনখোলার পাশে গড়ে উঠেছে, সেই কীর্তনখোলাও তো এখন দখলদারিত্বে যাচ্ছে অবস্থা, আপনারা কি ভূমিকা নিতে পারবেন? যে আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি, এটা হচ্ছে আমরা চেষ্টা করছি, আমরা সিটি গভর্নমেন্টের ভিতরে যে আমাদের যে খাল তালিকা করার পরে এগুলো পর্যায়ক্রমে এই মুহূর্তে আমাদের একটা ভালো সময়, আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা এই খালগুলা উচ্ছেদের জন্য নদীর পাশ যে জেলা অবৈধ দখলে আছে, আমাদের জুরিডিকশনের ভিতরে যতটুকু আছে আমরা এটা তালিকা করছি এবং এটা খুব তাড়াতাড়ি আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করে দেবো। আমরা কিন্তু একটি বিষয় লক্ষ্য করেছি, শুধুমাত্র যে বরিশালের খালগুলো, বরিশালের কীর্তনখোলার যে নদী রয়েছে, নদীর পার যে দখল, এমনটা নয়, আমরা গোটা বিভাগ জুড়েই এই চিত্রটা দেখছি। আপনারা কি আপনাদের ফোরামে এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্নতার আছে কিনা, কিংবা আপনি নগরবাসী বা এই বিভাগের বাসিন্দাদের প্রতি কি আহ্বান জানাবেন? জি, আসলে এটা এই খালের সাথে আমাদের জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, BIWT এবং আমরা আমাদের অংশ যেটা আছে এটা আমরা জড়িত, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই ধাপগুলো, অর্থাৎ এই খাল নদী অবৈধভাবে যে উচ্ছেদ বিষয়টা আছে এটা যদি আমরা শুরু করতে পারি তাহলে, এবং এগুলো একই সাথে খালের যদি খনন কাজ, নদী দখল উদ্ধার, এই কাজগুলো আমরা পর্যায়ক্রমে যদি করতে পারি, আমাদের বরিশাল বিভাগের ভেতরে 102টা যে নদী আছে, এই নদীগুলো যদি আমরা উচ্ছেদ করতে পারি, অবৈধ দখল যারা এটা যদি উচ্ছেদ করতে পারি, একই সাথে আমাদের খালগুলো আছে প্রায় 1000-এর উপরে খাল, এই খালগুলো যদি আমরা দখলমুক্ত করে আমরা তাদের হারানো যৌবন যদি ফিরিয়ে আনতে পারি তাহলে আমাদের এই বরিশাল শহরটা একদম প্রাচীর। বাধাটা কোথায় বাধা কোথায়? বাধা হচ্ছে অনেকেই যারা ছিন্নমূল যারা আছে তারা মূলত এই যে অবৈধভাবে দখল করে, অনেকে হয়তো গায়ের জোরে বিভিন্নভাবে এই দখলগুলো হয়ে যায়, অনেক আগে থেকে দখল আছে, এটা নতুন না, যেহেতু অনেক আগে থেকে দখল আছে আমরা এই যে পর্যায়ক্রমে আমরা আমাদের যে দায়িত্ব সিটি গভর্নমেন্টের ভিতরে এটা আমরা উদ্যোগ নিচ্ছি। আর একই সাথে বরিশালের অন্যান্য যে জায়গা আছে সারা বরিশাল বিভাগের এর ভিতরে আমাদের জেলা প্রশাসন এটা উদ্যোগ নিয়ে, সাথে পানি উন্নয়ন বোর্ড আছে, BIWT, সম্মিলিতভাবে যদি আমরা উদ্যোগ নিই তাহলে আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি যে আমাদের অবৈধ খালগুলা, অবৈধভাবে নদী যে দখলগুলো আছে এই দখলগুলো আমরা সব উচ্ছেদ করতে পারবো, আমরা তাদের যে হারানো যৌবন অর্থাৎ খাল নদী এই দুটো হারানো যৌবন আমরা ফিরিয়ে আনতে পারবো, এটা আমরা আশা করছি আর কি। অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিল বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আসলে সমন্বিত উদ্যোগ ছাড়া এই মহা কর্মযজ্ঞ আসলে সম্ভব নয়, কেননা হচ্ছে যে যদি এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে যদি অবৈধ দখলদার উচ্ছেদ না করা যায় তাহলে কিন্তু আসলে এর ভবিষ্যৎ আরও অনিশ্চয়তা হবে। আমাদের সাথে যুক্ত হয়েছিল প্রধান নির্বাহী কর্মকর্তা। আমি শেষ আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে এখন তো একটা সুযোগ রয়েছে, আপনি যেটা বলছেন রাজনৈতিক বা সামগ্রিকভাবে, তাতে করে আপনারা কি কোনো নতুন উদ্যোগ নেবেন এই অবৈধ উচ্ছেদ অভিযানের জন্য? যে আমি কিন্তু বলেছি আমরা সিটি গভর্নমেন্ট ভিতরে যে যে জায়গাগুলো আছে আমাদের অবৈধভাবে যারা দখল করে আছে তাদের তালিকা হচ্ছে এবং আমরা পর্যায়ক্রমে এই তালিকা অনুযায়ী আমরা পর্যায়ক্রমে উচ্ছেদ আমরা সাময়িকভাবে তালিকার গল্প কিন্তু মানুষ বছরের পর বছর শুনছে, তালিকা হচ্ছে কিন্তু কার্যক্রম কোনো কিছু নেই। না, এটা হলো তালিকা আগের সময়, এখন একটা সুযোগ রয়েছে আমাদের মানে উচ্ছেদ কার্যক্রম চালানোর জন্য, এখন ভালো একটা সময়, এই সময় আমরা আমাদের কাজটা সেরে ফেলবো, আমরা বাকি রাখবো না, এটা পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তার জন্য আমরা বসে থাকবো না, আমরা এই সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি ভিতরে কয়েক মাসের ভিতরে আমাদের অনেকগুলো আপনারা দেখতে পারবেন আর কি আমাদের উচ্ছেদ কার্যক্রম চলছে আর কি। ধন্যবাদ। আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন যে দ্রুততম সময়ে বা আগামী এই সময়ের মধ্যেই এখন আসলে উচ্ছেদ অভিযান তারা পরিচালনা করবে, যার মধ্য থেকে নদী খালের যে চিরচেনা যৌবন সেটি ফিরে আসবে বলে আশাবাদী বরিশাল সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, প্রধান নির্বাহী কর্মকর্তা। আমার কাছে আপাতত এতটুকুই ছিল নদী খাল দখল বিষয়ে। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের নগর ভবন চত্বর এলাকা থেকে। বিভাগের সময় আরও থাকছে।
পটুয়াখালীতে বাড়ছে সামুদ্রিক কাঁকড়া শিকারীর সংখ্যা, রফতানি বাড়তে শুরু হয়েছে চাষ। 2 দশক ধরে বন্ধ বরগুনার একমাত্র সরকারি মৎস্য হ্যাচারি, বিপাকে মৎস্যজীবী। বরিশাল নগরীতে সুপেয় পানির তীব্র সংকট থাকলেও চাহিদা মতো সরবরাহ করতে পারছে না সিটি কর্পোরেশন। অথচ বিগত সরকার আমলে একাধিকবার ওয়াসার প্রতিষ্ঠার মতামত জানতে চিঠি আসলেও অনুমতি দেয়নি নগর কর্তৃপক্ষ। সব ক্ষমতা নিজেদের অধীনে রাখতেই এমন সিদ্ধান্ত বলে অভিযোগ উঠেছে। তবে সমাধান নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুজয় দাসের ছবিতে অপূর্ব আরও একটি রিপোর্ট। এক কলসি পানির জন্য হাহাকার। নদী খালের বরিশাল শহরে সুপেয় পানির সংকট এখন নিত্যদিনের সঙ্গী। পানির স্তর দিন দিন নিচে নামছে বরিশালের। গরম আবহাওয়ায় নলকূপে পানি ওঠে না শহর এলাকায়। সংকট সমাধানে কর্তৃপক্ষ এখনো কোনো উদ্যোগ নেয়নি। সুপেয় পানির সরবরাহ ও শহরের ড্রেনেজ ব্যবস্থাপনায় সরকারের প্রতিষ্ঠান ওয়াসা, কিন্তু বরিশালে নেই সেই প্রতিষ্ঠানের কার্যক্রম। বয় নিষ্কাশন এবং পানি এই বিষয়টা ওয়াসা দেখবে। তো যদি এটা ওয়াসা দেখে একটা অথরিটি সৃষ্টি হয় এবং একজন বড় কমিশনার লেভেলের একজন অফিসার যদি এখানে আসে, তাহলে সিটি কর্পোরেশন যে তারা মনে করতেছে তাদের প্রভাব প্রতিপত্তি হ্রাস পাবে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, আওয়ামী লীগ সরকার আমলে রাজধানী থেকে একাধিকবার ওয়াসা প্রতিষ্ঠার মতামত জানতে চিঠি দেয়া হলেও কোনো অনুমতি দেয়া হয়নি। ব্যক্তিগতভাবেই ওয়াসার সাথে ওই স্থানীয় সরকার বিভাগ কথা বললাম, এই মুহূর্তে আমরা উদ্যোগ নিইনি, এটা আলোচনা করতে হবে, আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে বরিশাল নগরীতে দৈনিক 7 কোটি 20 লাখ লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ হয় 3 কোটি 4 লাখ লিটার। আর প্রতি বছর প্রায় 10 কোটি টাকা পানির বিল আদায় করা হয় নগরবাসীর কাছ থেকে। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালীতে দিন দিন বাড়ছে সামুদ্রিক কাঁকড়া শিকারের সংখ্যা। খাদ্য হিসেবে সুস্বাদু হওয়ায় চাষের পাশাপাশি সমুদ্র থেকেও শিকার করা হচ্ছে কাঁকড়া। দেশের বাজারে তেমন চাহিদা না থাকলেও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে, তাই কাঁকড়া শিকার ও চাষে ঝুঁকছেন অনেকে। কাঁকড়া রফতানি বাড়াতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সূর্যের আলো ফোটার পরপরই ট্রলার নিয়ে নদী ও সমুদ্র মোহনার দিকে ছুটতে শুরু করেন কাঁকড়া শিকারীরা। শত শত ট্রলার এভাবে পটুয়াখালীর সোনারচর, চরহেয়ার ও তুফানিয়া চরের আশপাশে সমুদ্র মোহনায় কাঁকড়া শিকার করেন। রপ্তানি বাণিজ্যে চিংড়ির পরেই কাঁকড়ার অবস্থান। খাদ্য হিসেবে দুটোই সুস্বাদু। দেশে খাদ্য হিসেবে কাঁকড়ার প্রচলন তেমন না থাকলেও বিদেশে এর চাহিদা ব্যাপক। তাই পটুয়াখালীর উপকূলে দিন দিন বাড়ছে কাঁকড়া চাষ ও শিকার। লাভবান হচ্ছেন এ পেশার সঙ্গে জড়িত অনেকেই। 300 গ্রাম যেটা ওটা আছে 1500 টাকা, সর্বোচ্চ 400-500 গ্রাম যে গ্রেডটা ওটা হয়েছে 2000 টাকা কেজি। এই কাঁকড়া আমরা সিজনালি 4 মাস কাঁকড়া আমরা ধরতে পারি। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে 4 মাসে আমরা 3 থেকে 3.5 লাখ টাকা লাভবান থাকি। ব্যবসায়ীরা জানান, বিদেশে রপ্তানি হয় এখন কাঁকড়ার দাম অনেক বেশি, তাই মাছ শিকারের চেয়েও কাঁকড়া শিকার লাভজনক। এছাড়াও এ খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে অনেকের। 4 দিন 5 দিনের মধ্যে 25,000 30,000 একে দেওয়া হয়। বিদেশের বাইরা মনে করেন আমার রেট করে, মনে করেন ঢাকা রেট করে না একটা, তারা কারে আর 1 টাকা। সরকার যদি এটার একটু সুনজর তাকাই তো আমাদের অনেক আমরা খুশি হইতাম। কাঁকড়া রপ্তানি বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য অধিদপ্তর থেকে কাঁকড়া চাষিদেরকে উদ্বুদ্ধ করার জন্য যতটুকু সম্প্রসারণমূলক কাজকর্ম করার দরকার সেটা আমরা করে যাচ্ছি, তবে কোনো ধরনের কোনো প্রণোদনা আমরা এই মুহূর্তে দিতে পারছি না। বাংলাদেশের 12 প্রজাতির কাঁকড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। 200 থেকে 500 গ্রামের পরিপক্ক কাঁকড়া বিদেশে রপ্তানি করা যায়। একটি কাঁকড়া 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। 2 দশক ধরে বন্ধ বরগুনার আমতলীর একমাত্র সরকারি মৎস্য হ্যাচারি। এতে বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা। দূর দূরান্ত থেকে মাছের পোনা কিনে এনে প্রতারণার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। মৎস্য বিভাগ বলছে, হ্যাচারিটি পুনরায় চালুর জন্য একটি প্রকল্পের কাজ চলছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। 1991 সালে বরগুনার আমতলীতে হ্যাচারি পানি সরবরাহের জন্য ওভারহেড ট্যাঙ্ক ও মা মাছ সংরক্ষণের জন্য 4টি পুকুর খনন করে মৎস্য বিভাগ। ওই বছরই শুরু করে রেণু পোনা উৎপাদন। উন্নত জাতের মা মাছ থেকে রেণু সংগ্রহ করায় মাছ চাষিদের কাছে এর চাহিদা বাড়ে। তবে 2004 সালে হঠাৎ ওভারহেড ট্যাঙ্কে পানি তোলার পাম্পটি অকেজো হয়ে পড়লে রেণু পোনা উৎপাদনও থেমে যায়। তারপর থেকেই বন্ধ হয়ে যায় হ্যাচারিটি।
চাষিরা জানান হ্যাচারিটি বন্ধ হয়ে যাওয়ায় দূর দূরান্ত থেকে মাছের পোনা কিনে এনে প্রতারণার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সরকারি হ্যাচারিটা যতদিন ছিল আমরা ওখান থেকে এরা চাষি পর্যায়ে আনিয়ে আমাদের যে দিতে এটা আমরা ভালো লাভবান হইতাম। যশোর থেকে রেনমানসি, দূর থেকে রেনমানসি, কিন্তু ওগুলা বাঁচাতে পারি, টিকাইতে পারি নাই। যদি এটা আমাদের চালু হয় তাহলে আমাদের উপকৃত হয়। মৎস্য বিভাগ বলছে একটি প্রকল্পের মাধ্যমে হ্যাচারিটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খামার একটা প্রকল্প আসছে নতুন, এখানে আমরা আলোচনা করছি এবং আশা করি তার মাধ্যমে আমরা একটা সমাধান আসতে পারবো, যাতে হ্যাচারিরা পুনর্নির্মাণ করে এলাকার চাহিদা পূরণ করা যায়। হ্যাচারিটি নির্মাণে ব্যয় হয়েছিল 9,50,000 টাকা। প্রতি বছর এই হ্যাচারি থেকে 80 থেকে 90 লাখ রুই ও কাতলের পোনা সরবরাহ করত মৎস্য বিভাগ। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ভোলায় সমাবেশ করেছে বিএনপি। দুপুরে শহরের মহাজনপট্টি এলাকার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা বিএনপি নেতারা জানান, জুলাই বিপ্লবে পুলিশের বিতর্কিত ভূমিকা ছিল, অথচ সরকার এখনও জড়িত সব পুলিশ সদস্যকে বিচারের আওতায় আনতে পারেনি। এ সময় নিত্যপণ্যের দাম কমানো, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা সড়কের। খানাখন্দ ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 2024 সালের জুড়ে সড়কটির সংস্কারের টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও এখনও কাজই শুরু হয়নি। অভিযোগ উঠেছে প্রকল্পের কাজ শুরু না করলেও অর্থ উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে এলজিইডি। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা পিরোজপুরে নাজিরপুর উপজেলার নাজিরপুর বৈঠাকাটা সড়কের। 17 কিলোমিটার দীর্ঘ সড়কটিতে প্রতিদিন ভোগান্তি পোহাতে হয় যাতায়াতকারীদের। অথচ 2024 সালের জুনে মেরসাস ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারের টেন্ডার পেলেও এখনও কাজই শুরু করেনি। প্রকল্পের মেয়াদ বাকি মাত্র 4.5 মাস। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এখানে একটা রোগী গেল, তাদেরও যে হাসপাতাল পর্যন্ত নেওয়া যাবে এরকম কোনো পরিস্থিতি নাই। কয়েকবার টেন্ডার আইছে, মনে করেন অনেক প্রবাসী মানুষে খেয়ে ফেলছে। যাগো কথা না বললেই নয়, ঠিক আছে। রেজাল্ট করিম, তার ভাই শাহিন, যে টাকা কাজ করি এ টাকা 3 ভাগের 2 ভাগই চলে যায় গাড়ির পিছনে। আমাদের আকুল আবেদন, যদি আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি করে দিত তাহলে আমাদের সুবিধা হইত। এ নিয়ে শুরু হয়েছে তদন্ত, তবে কাজটি শেষ করার জন্য ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানায় এলজিইডি। ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করিতেছি যে এই কাজটি শুরু করার জন্য। বরিশাল প্রশস্তকরণ প্রকল্পের আওতায় 4টি প্যাকেজ নাজিরপুর বৈঠাকাটা সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় 44 কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর। আবহাওয়া পরিবর্তনের কারণে পটুয়াখালীতে বেড়েছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত 1.5 মাসে মারা গেছে 4 শিশু। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য এবং সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। দিনে গরম আর রাতে কুয়াশাসহ শীত। আবহাওয়ার এই তারতম্যে শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। পটুয়াখালী 250 শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীদের উপচে পড়া ভিড়। কেউ শ্বাসকষ্ট নিয়ে, কেউ বা আবার নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত। শয্যা সংকটে একই বেডে সেবা নিচ্ছে 2 থেকে 4 জন শিশু। একটা বেডে 2 জন 3 জন করে বাচ্চা দিচ্ছে। তাদের সাথে গার্জিয়ান আছে, তাদের নিয়ে আমাদের এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে। এক বেডে 2 জন, তার উপরে 3 জন আসলে ফ্লোরেও দিতে হচ্ছে রোগী। এদিকে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। 40 বেডের বিপরীতে গতকালকেও আমাদের 180 জন রোগী ছিল, যার মধ্যে অধিকাংশই এই ঠান্ডা জনিত রোগ, নিউমোনিয়া, সর্দি কাশির রোগী। বর্তমানে হাসপাতালে শিশু ওয়ার্ডে 40 বেডের বিপরীতে ভর্তি 102 জন। আর গত 1.5 মাসে ঠান্ডাজনিত রোগে মারা গেছে 4 শিশু। সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষক সংকট নিরসনের দাবিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন। ভিসির পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে শিক্ষক শিক্ষার্থীদের একাংশ। দক্ষিণাঞ্চলে নদী ও খাল দখলের মহোৎসব। বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের হাতে 10,000 দখলদারের তালিকা। প্রশাসনের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। এবং খানাখন্দ ভরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা সড়কে শুরুই হয়নি কাজ।
তদন্তে এলজিইডি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।